দর্শক স্বাগত ৭১ মঞ্চে, আমি সামিয়া রহমান। আপনারা জানেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর থেকে গত কয়েকদিন ধরে সারা দেশে যে হামলা, সন্ত্রাস, সংঘর্ষ হয়েছে, আজ ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আশরাফুল ইসলাম সেই ঘটনাগুলোকে ইঙ্গিত করে এটিকে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা বলে মন্তব্য করেছেন। আজ জাতীয় সংসদের সংসদ সদস্যরা এই সহিংসতাকে গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা বলেছেন। কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং গণতন্ত্র ও রাজনৈতিক প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার এবং মহাজোট কতটা প্রস্তুতি গ্রহণ করেছে, ব্যর্থতাই বা কোথায়, সে প্রশ্ন তুলেছেন অনেকেই। এর মধ্যে আজ বিএনপির সমাবেশের সংঘর্ষকে কেন্দ্র করে আগামীকাল হরতালের ডাক দিয়েছে বিএনপি। যুদ্ধাপরাধের বিচার চলাকালে কোন পথে যাচ্ছে রাজনীতি, এই সব নিয়ে কথা বলবো আজ ৭১ মঞ্চে। এবং আজ যারা ৭১ মঞ্চে আছেন উপস্থিত, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক পাশে আছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি এবং মহাজোট নেতা। আরও আছেন ব্যারিস্টার নাজমুল হুদা, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী। আমি দর্শকদেরকে একটু জানিয়ে দিলাম। এবং আমার সাথে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। আমি আশা করছি যে আপনারা সবাই আলোচনা ইন্টারেক্টিভ, আমাদের আলোচনা হবে। তবে আলোচনা শুরুর আগে একটু আজকের দিনের প্রধান সংবাদগুলো শুনে আসব। পল্টনে বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ, বেশ কয়েকজন নেতাকর্মী আহত, কাল সকাল সন্ধ্যা হরতাল। দেশে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে বিএনপি, অভিযোগ সৈয়দ আশরাফের। একটা সাম্প্রদায়িক দাঙ্গা পরিকল্পনা করা হয়েছে। বিএনপি একটা সাম্প্রদায়িক দল। ১ মাস পার করল শাহবাগের গণজাগরণ মঞ্চ, কাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। দর্শক শুনলেন আজকের দিনের প্রধান সংবাদগুলো। আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন। ফোন, SMS, টুইটার, ফেসবুক, যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনা শুরু করতে চাই আসলে প্রথমে রুহুল কবির রিজভী আহমেদকে নিয়ে। উনি নয়াপল্টন থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাকে একটু জানতে চাচ্ছি যে আপনারা কালকে হরতাল ডেকেছেন এবং আপনারা বলছেন যে পুলিশ হামলা করেছে, কিন্তু পুলিশ বলছে যে, এবং হামলার প্রতিবাদে আপনারা হরতাল দিয়েছেন, পুলিশ বলছে যে আপনাদের সমাবেশে জামাত শিবিরের কয়েকজন কর্মী এসে ককটেল বিস্ফোরণ ঘটায়, আপনাদের নিরাপত্তার স্বার্থে তারা এই টিয়ার গ্যাস ছুড়েছে। আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কি? আমার তো একটা নির্দিষ্ট মন্তব্য আছে, কিন্তু ৭১ টেলিভিশন কি মনে করে আমি জানি না। মানে পুলিশ যে মন্তব্যটি করেছে সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য নাকি আদতই আপনারা আমাদের মন্তব্য বা আমাদের বিষয়টা তুলে ধরতে চান? রুহুল কবির রিজভী আহমেদ, আসলে আমরা আপনাদের কথাই শুনতে চাই, আমরা সবার কথা শুনতে চাই। আমাদের কাছে খুব প্রশ্নবিদ্ধ মনে হয়েছে, যার কারণে আমি আসলে নিজেও খুব মানে সংশয়ের মধ্যে আছি যে আমি আমার কথাগুলো বললে আপনারা কতটুকু এটাকে প্রচার করবেন বা কতটুকু আমলে নেবেন, কারণ আপনারা প্রত্যেকটির মধ্যেই নিজস্ব একটি রুহুল কবির রিজভী আহমেদ, এটা কিন্তু লাইভ অনুষ্ঠান, আপনার কথা সরাসরি দর্শক শুনতে পাচ্ছে। আপনি বলুন, আপনার যা বলার আপনি বলুন। এবং আমি নিশ্চয়ই লাইভ অনুষ্ঠানটি কি এটা বোধহয় আমার বোঝার এবং সেই শিক্ষাটুকু বোধহয় আমার আছে, আমি সেটি বলছি। সেটা হচ্ছে যে আপনি এতক্ষণ ধরে যে ফুটেজটি দেখালেন সেখানে কি কোথাও দেখেছেন যে ওই একটি শান্তিপূর্ণ সমাবেশ থেকে কোনো ধরনের অবাঞ্ছিত কোনো ব্যক্তি পুলিশের দিকে কোনো ইট পাটকেল ছুটছেন বা কোনো ধরনের ককটেল বিস্ফোরণ করছেন? যেখানে স্টেজের মধ্যে জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন, দলের মহাসচিব আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আছেন, সেইখানে একটি দলের নেতাকর্মীরা পুলিশের দিকে খামোখা আপনার ইটপাটকেল ছুড়বে বা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারে, এটা কি মনে হয়? এটি হচ্ছে একটি পরিকল্পিত ফ্যাসিবাদী আচরণ। কয়েকদিন ধরে সারা দেশে যে নারকীয় হত্যালীলা করছে এই সরকার, এবং তারা তাদের যে চিরাচরিত তাদের যে বৈশিষ্ট্য, তারা এক দলে বিশ্বাস করে, তারা এক ব্যক্তিতে বিশ্বাস করে, তারা গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠান মানতে চায় না। সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন রূপ দেখলাম, ফ্যাসিবাদের আরেকটি নগ্ন থাপা দেখলাম আজকে। সেখানে আপনি দেখেছেন যে আর্মড কার থেকে আপনার উদ্যত কি বলে যে অস্ত্র থেকে
গুলি ফুটাতে ফুটাতে খয়ের মতো গুলি ফুটাতে ফুটাতে আমাদের সমাবেশের মধ্যে তারা হামলা করলো। আপনি দলের একজন মানে সিনিয়র নেতা, দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান, জাতীয় আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন শ্রমিক নেতা, তার পিঠে লেগেছে 50টি গুলি, তার মাথায় লেগেছে 12টি গুলি। আজকে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুল সালাম, তার মাথায় লেগেছে 4টি গুলি এবং তার কান থেকে অজস্র ধারায় রক্ত বয়ে যাচ্ছে। তারপরে আপনি কি বলবেন যে এটা পুলিশ কি বলল এবং সেই পুলিশের কথা বলার পরিপ্রেক্ষিতে আমাদের মন্তব্য জানতে চাইবেন, আর সেখানে কি আমাদের ক্ষোভ হবে না? আমরা আসলে সবারই মন্তব্য জানতে চাই। আমি একটু রুহুল কবির রিজভী আহমেদ, জানেন না আপনাদের ৭১-এর ভূমিকা নিয়ে আমরা আসলেই খুব ব্যথিত, কারণ একটি মিডিয়ার যে একটি নিরপেক্ষ ভূমিকা থাকে সেই ভূমিকা আপনারা রাখছেন না। মনে হচ্ছে একটি দলের লিফলেট হিসেবে ৭১ ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আমরা কিন্তু আপনাদের সমাবেশের সময় লাইভ প্রচার করেছি এবং আমরা চাই আপনারা আমাদের অনুষ্ঠানে এসে বলেন, দর্শকের সামনে বলেন। আমি একটা প্রশ্ন আপনাকে একটু করতে চাচ্ছি। লাইভ প্রচারের পরে কিন্তু আবার যে মন্তব্যগুলো জুড়ে দেন, যে কথাগুলো যে সারাংশটি দেন, তা অত্যন্ত দুঃখজনক। এখন আমি কোনো মন্তব্য করছি না, আমি আপনার কাছে প্রশ্ন জানতে চাচ্ছি। আপনারা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল। জামাত অনেকদিন থেকেই বলছিল যে এই বিচার কাজ শুরু হলে নৈরাজ্যের সৃষ্টি হবে, এবং এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, গৃহযুদ্ধের কথা বলেছিল তারা, এখন যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন, আমি এটা অনেকে পর্যবেক্ষকরা বলছেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, জামাত কি আপনাদের মধ্যে থেকে সাবোটেজ করার একটা সুযোগ নিচ্ছে না? হ্যাঁ, আমি আরেকবার যদি বলেন, আমি ঠিক বুঝতে পারলাম না কি বললেন। আমি বলছি যে আপনাদের এখন জামাত এই বিচার প্রক্রিয়া শুরুর আগে থেকেই বলছিল দেশে গৃহযুদ্ধ শুরু হবে বিচার যদি হয়, এবং রায়ের পর থেকেই তারা বলছে, এবং অনেকে যেটা বলছেন, পর্যবেক্ষকরা বলছেন, এবং অনেকে প্রশ্ন তুলেছে জামাত আপনাদের মধ্যে থেকে সাবোটেজ করার চেষ্টা করছে এবং নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা দেখুন সামিয়া রহমান, আপনাকে বলি, আমরা কি দুগ্ধপোষ্য শিশু যে আমাদের ভিতর থেকে কে স্যাবোটেজ করবেন, কে নাশকতা করবেন, এটা আমরা বুঝতে পারবো না? আমরা এই দল কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসছে, আমরা বিরোধী দল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, আমরা এরশাদের বিরুদ্ধে আমাদের নেত্রী আপোষহীন ভূমিকা পালন করেছেন। তো আমাদের এত সংগ্রাম, আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনার এত অভিজ্ঞতা, আমরা কি বুঝি না কে কোথা থেকে নাশকতা করতে পারে? আমরা তো এগুলো সবই জানি, এবং পুলিশকে আমরা বারবার বলেছি নাশকতা হবে না, কোনো ধরনের কিছু পুলিশ আমাদেরকে বলেছেন, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এটা এর আগে গত শনিবারে যেমন তারা করেছিলেন, আমাদের একটি শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে তারা আর্ম কার থেকে গুলি ছুড়েছেন খয়ের মতো, তারা সেখানে কি বলে যে সাউন্ড গ্রেনেড ছুড়েছেন, তারপরে তাদের প্রশ্রয়ে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ আমরা হামলে পড়েছে আমাদের উপর, ঠিক একই কায়দায় একই বৈশিষ্ট্য নিয়ে আজকেও তারা এই ধরনের হামলা করেছেন। আপনি বলছিলেন যে আপনারা বুঝতে পারেন যে আপনাদের মধ্যে থেকে কে কি করবে, আপনারা তো আগে থেকে ব্যাপারটা বুঝতে পারেন, তাহলে এই কদিন যে সহিংসতা ঘটলো এগুলো আসলে কারা ঘটিয়েছে আপনি কি মনে করেন? এটা সরকার ঘটিয়েছে, এটা সরকার তার পুলিশ র‍্যাবকে কি বলে লেলিয়ে দিয়ে সারা দেশে তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ কে করেছে? আপনারা অনেক আমি বলি, আপনারা অনেক, হ্যাঁ বলুন, সংখ্যালঘুদের উপর আক্রমণ এগুলো কে করেছে? সংখ্যালঘুদের আক্রমণ করেছে সরকারের লোকজন করেছেন। তার তো প্রমাণ হয়েছে, সংখ্যালঘু, শহীদ মিনার, জাতীয় পতাকা, এগুলো তো স্পষ্ট প্রমাণিত হয়েছে। তবিবুর রহমান টিপু কে? যুবলীগের নেতা, শহীদ মিনার ভাঙচুর করছেন। আপনি আমাদের সাথে অবশ্যই থাকেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আপনি এ প্রসঙ্গে কিছু বলবেন? মহাজোট সরকারের নেতা আপনি, উনি যে মন্তব্যগুলো করছেন আপনি বলুন। প্রথমত হচ্ছে আমি মনে করছি যে আজকে দেশে একটা আতঙ্ক বিরাজ করছে এবং দেশে একটা অসহনীয় অবস্থা বিরাজ করছে, এবং এটা সুস্থ গণতান্ত্রিক ধারার জন্য কোনোভাবে সহায়ক নয়। আমরা মনে করি গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা আছে, ভিন্ন মতের অধিকার আছে, তাকে অবশ্যই সবাই শ্রদ্ধা করা উচিত। তা নাহলে আমরা এগোবো কীভাবে? এবং গণতান্ত্রিক সমাজে তো অনেক বহুদল থাকবে, বহুমত থাকবে, এবং সভা সমিতি করার অধিকার সবাই আছে। আজকে যে সহিংসতা এসছে, সেই সহিংসতা কারোর কাম্য নয়। এই সহিংসতা গণতন্ত্রের পথে একটি বিরাট বাধা। আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন করছি, উনি যেটা বললেন যে আমি তাই বলছি, ওনার কথা ধরেই বলছি যে আজকে যে সহিংসতা ঘটছে এটা কারোর কাম্য নয়। ওনার যেমন কাম্য নয়, আমাদের কাম্য নয়, সরকার যারা আছে তাদেরও কাম্য নয়। কারণ সহিংসতা কোনোদিনই গণতন্ত্রের পক্ষে যায় না, প্রগতির পক্ষে যায় না, উন্নতির পক্ষে যায় না, এবং সাংবিধানিক প্রক্রিয়াকে অনেক সময় ব্যাহত করে।
তাই আমরা এটাতে উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি যে সব দলকেই মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট এন্ড ওপিনিয়ন তাদেরকে সংযত আচরণ করা উচিত এবং নিরপেক্ষভাবে অবজেক্টিভ ওয়েতে অবস্থার মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। রুহুল কবির রিজভী আহমেদ যে অভিযোগগুলো করছেন সরকারের বিরুদ্ধে, আপনি সরকারি নৈরাজ্য তৈরি করছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি মনে করি যে এক হাতে কোনো নৈরাজ্য তৈরি করতে পারে না। আমি মনে করি নৈরাজ্য তৈরি হওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষই দায়ী এখানে আমি মনে করি, কারণ এককভাবে তো কোনো কিছু হতে পারে না। এবং আজকে হরতাল সবাই করে কোনো আপত্তি নেই, হরতালকে গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতালের সময় যখন ক্র্যাকার ফুটে বা বোমাবাজি হয়, সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হয়, সেটা তো কারো কাছে কাম্য নয়। নিশ্চয়ই ওনারা একসময় সরকারে ছিলেন, আমরাও সরকারে ছিলাম, এখনও ওনারা সরকার আছে, আগামীতে আবার ওনারাও সরকারে আসতে পারেন, কিন্তু এটা তো কারোর জন্য এই ধরনের পরিবেশ কেউ তো ক্ষমতা গিয়ে সুষ্ঠুভাবে থাকতে পারবে না। এই ধরনের যদি ট্রেডিশন তৈরি করে রাজনীতিতে সহিংসতা পরিহার করতে হবে আমাদেরকে। এই ব্যাপারে আমি মনে সব দল আমরা একমত। আপনার কোনো বক্তব্য আছে? না, আমি মনে এটা তো চিরাচরিত একটা চিত্র যা আমরা প্রত্যেক দিন দেখছি। সহিংস একটা অবস্থা, রাজপথ উত্তপ্ত, আমরা সহিংস পরিস্থিতি দেখছি। রুহুল কবির রিজভী আহমেদ সেই অভিযোগগুলো বলেছেন এটা সরকার করছে, উনি বলছেন এক পক্ষের উপর দায়ভার চাপানো যাবে না। আপনি কি মনে করেন? প্রথমে একটা কথা বলে রাখি, যেটা আপনাদেরকে অ্যাটাক করে রুহুল কবির রিজভী বলেছে, আমার মনে হয় সেটা প্রণিধানযোগ্য। অর্থাৎ ৭১-এর ভাবমূর্তির উপরে কিছুটা হলেও ছায়া উনি কিন্তু ফেলেছেন, যে আপনাদের যে পার্টিকুলার অ্যাটিটিউড, আপনাদের এই যে টেলিভিশনের আমরা কিন্তু গণমাধ্যম কর্মী, আমরা কিন্তু চাই সবাই এসে তাদের মত এক্স্যাক্টলি আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মতামত আপনাদের বিরুদ্ধে এসেছে। আপনাদের নিজেদের অবস্থান থেকে প্রথমে আপনাদেরকে শুধরে নিতে হবে যাতে এই ধরনের আচরণ কেউ কোনোদিন অভিযোগ না আনতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আজকে যে সমস্ত ব্যাপারে প্রশ্ন উঠেছে সহিংসতার, সেখানে তাহলে আমি একটু কথা বলি। হ্যাঁ, সবগুলো গণমাধ্যমেই কিন্তু এই ব্যাপারে জামাত শিবিরের উপর জামাত শিবির সহিংস আক্রমণ চালাচ্ছে। দুই একটি গণমাধ্যম, আমার দেশ বা ওই জাতীয় নয় দিগন্ত ছাড়া বাকি সকল গণমাধ্যম তাহলে কিন্তু প্রিন্ট বা টেলিভিশন বলেন একই কথা বলছে। বাস্তবতা হচ্ছে তাহলে সকল গণমাধ্যম বাস্তবতা হচ্ছে যে কোনো কিছুই কিছুই দলীয়করণের ঊর্ধ্বে না। কিন্তু এখন গণমাধ্যমে কেউ বেশি কেউ কম সবই দলীয়করণের শিকার, এবং যে পাল্টাপাল্টি যে বিষয়টা চলছে সেটা গণমাধ্যমের দায়িত্ব কিন্তু সকলের মতগুলো তুলে ধরা। আপনারা যদি এখানে না আসেন তাহলে আপনাদের মতগুলো আমরা প্রকাশ করব কেমন করে? আই ফুলি আন্ডারস্ট্যান্ড। এবং এখানে কথা হচ্ছে যে ও স্পষ্টভাবে বললো বলেই কিন্তু কথাগুলো আমরা শুনতে পেলাম, কিন্তু অনেক সময় হয়তো এই সমস্ত জিনিসও পাবলিকলি আসবে না। যেমন আপনারা বলছেন ৭১, আপনি বলছেন ৭১ যদি দলীয়করণ করে থাকে তাহলে প্রথম আলো, সমকাল, যুগান্তর, সবগুলো, ইত্তেফাক, ডেইলি স্টার, সবগুলো মিডিয়া দলীয়করণ করছে। মিডিয়া তো আজকে তাদেরই তার মানে সব তাহলে দৈনিক আমার দেশ এবং নয়া দিগন্ত বাদেশ, তাহলে সবগুলো পত্রিকা আমার তো মনে হয় ওই কারণে তারা মোস্ট ক্রেডিবল হয়ে গেছে। ওরা এই জন্যই ক্রেডিবল হয়েছে। আমার দেশ এবং নয়া দিগন্ত ক্রেডিবল, আর বাকি সবগুলো আমি তা বলছি না যে আপনারা ক্রেডিবল না, তা বলছি না। আমি বলছি যদি আজকে এই ধরনের একটা অভিযোগ আপনাদেরকে ফেস করতে হয়, আপনাদের চেষ্টা হবে যাতে এই অভিযোগটা ভবিষ্যতে কেউ না করতে পারে, সেজন্য নিজেদের কিছুটা শুধরানো। আমাদের প্রধান চেষ্টা হচ্ছে আপনারা সকল দল মতের মানুষ এসে আমাদের এখানে এসে আপনাদের বক্তব্য প্রকাশ করুন। আপনারা যদি এখানে না আসেন তাহলে আমরা প্রকাশ করব কেমন করে? রুহুল কবির রিজভী আহমেদ, আমি একটু আপনার কাছে যেতে যাচ্ছি। সৈয়দ আশরাফ আজকে যে অভিযোগটা করেছেন যে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে বিএনপি, আপনি কি বলবেন? সৈয়দ আশরাফের বক্তব্য আমি আপনাকে শোনালাম। জি, আমি আরেকবার বলুন, আমি ঠিক বুঝতে পারলাম। সৈয়দ আশরাফ আপনাদের সম্পর্কে বলেছে যে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে বিএনপি, এবং আপনাদেরকে সাম্প্রদায়িক দল বলেছে সৈয়দ আশরাফ। সেটা তো উনি তো বলতেই পারেন, কারণ উনি কখন কি বলছেন এ বিষয়ে তো অনেকে অনেক কথা বলে, আমি এ ব্যাপারে বলতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে কি, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাচ্ছে কারা? সরকারের হাতে তো সবকিছু, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ সবই আছে, কিন্তু এই পর্যন্ত যা কিছু দেখা গেছে, যা কিছু আমরা দেখেছি এবং যে তথ্যগুলো প্রত্যক্ষভাবে গণমাধ্যমে এসছে, সেগুলো তো দেখা যাচ্ছে। আমি একটু এখানে একটু অ্যাড করছি আপনার সাথে, তার বিরুদ্ধে রুহুল কবির রিজভী আহমেদ একটু অ্যাড করছি। ওই যে 10 জন আলেমের যে লিস্টটা পাওয়া গেছে, শিবির তাদেরকে মারবে বলে 10 জন আলেমের যে লিস্টটা পাওয়া গেছে, সেগুলো কিন্তু গণমাধ্যমে এসছে না, সেটি গণমাধ্যমে এসছেন, সেটি সেখানকার একজন ওসি
এটি বলেছেন আর কি, কিন্তু সেই যে ওসি অর্থাৎ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই জিনিসটি প্রকাশ করছেন, এবং কেউ কেউ বলে যে উনি নাকি মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও নাকি মিলিক করেন আর কি, এবং তিনি এই তথ্যগুলো প্রকাশ করছেন। এর আগেও তার অনেক বিতর্কিত ভূমিকা সেখানে ছিল, এবং সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের হাতে নাকি গুলি করে বিরোধী দলকে গুলি করে মারে। তো এই ধরনের ব্যক্তি যখন এটি প্রকাশ করেন তো সেটা সন্দেহ থাকতে পারে, কিন্তু আমরা তো আপনাদের সহ অন্যান্য গণমাধ্যমে আজকেও যে সমস্ত তথ্যগুলো যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে সরকার পরিকল্পিতভাবে এটি করছেন। কেন করছেন? যে আজকে সারা দেশের মানুষের যে ধিক্কার সরকারের দিকে গেছে, কারণ এই ধরনের গণহত্যা স্বাধীনতার পর আর ঘটেনি। এটি এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়দিন ধরে নির্বিচারে মানুষকে হত্যা করেছে। এটি কেন? যে তারা যে সমস্ত অপকর্মগুলো এর আগে যেগুলো করেছেন, অর্থাৎ সর্বব্যাপী দুর্নীতি, পদ্মা সেতু, শেয়ার বাজার, বিশ্বজিৎকে হত্যা, এই যে একটা চরম গণধিক্কারের যে জায়গা, সেই জায়গা থেকে মোড় ফেরানোর জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কি করতে চাচ্ছেন? কি দেখা যাচ্ছে যে শাহবাগের মতো একটি আন্দোলন, এই আন্দোলনকেও আমরা প্রথম দিকে কিন্তু সাধুবাদ দিয়েছিলাম, পরে দেখলাম যে ওরে বাবা, এটা তো অন্য জিনিস, এটা তো হচ্ছে এই সরকারের কর্মকাণ্ডেরই একটি বর্ধিত অংশ। এটা এর আগে আমরা বলেছি। এরপর থেকে থলের বিড়াল বাড়াতে শুরু করলো। করতে করতে আমরা কি দেখলাম যে এই দেশের বৃহত্তম যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর যে আবেগ, অর্থাৎ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শাহবাগের কিছু তরুণরা তারা অপপ্রচার এবং কুৎসিত দিয়ে করছেন। এর ফলে সেই ব্লগটা সম্পর্কে প্রমাণিত হয়েছে যে সেই ব্লগটা রাজীবের লেখা না। না, কিন্তু এটা আপনাদের কাছে প্রমাণিত না হলে পরেও গোটা জাতি জানে যে এগুলো কয়েকজন ব্লগার যারা শাহবাগের সাথে জড়িত তারা হয়েছে। এটা এমন কোনো প্রমাণ এটা আর কি কে প্রমাণ করেছে? এই সরকারের পুলিশ। এই সরকার যেভাবে নোট দেবে পুলিশ সেভাবে করবে, যেভাবে তদন্ত করবে সেভাবে করবে, কিন্তু ইতিমধ্যে সেটা প্রমাণিত হয়েছে যে না, এটা কতিপয় তরুণ, সবাই না, কতিপয় তরুণ এই সরকারি পুলিশ আসলে প্রমাণিত দেয়নি হয়েছে, এবং এই আবেগটাকে হচ্ছে অনলাইন মিডিয়াতে যারা কাজ করে তারা প্রমাণটি দিয়েছে। আজকে সংখ্যালঘুদের মন্দিরের উপর হামলা হচ্ছে, উপাসনা হামলা হচ্ছে। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসন একটি বিবৃতি দিয়েছেন, যে বিবৃতি সারা দেশের মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে সমাদৃত হয়েছে। তারা এটাতে অত্যন্ত আশ্বস্ত হয়েছে। আবারও আসছি আপনার বক্তব্য জবাবটা আমি নিব আসলে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কাছে। কিন্তু আপনি আমার জবাবটা পুরোপুরি নিতে চাচ্ছেন না। অবশ্যই নিব, আমাকে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, আমি কি করব বলেন? বিজ্ঞাপন বিরতিতে আমাকে যেতেই হবে। তো এক পর্যায়ে ওনাদের মিছিলের ভিতর থেকে, সমাবেশের ভিতর থেকেই শিবির এবং জামাতের ব্যানার বের করে তারা ওখান থেকে ককটেল নিক্ষেপ শুরু করে এবং অবিরাম যে পাথরের টুকরো এগুলো ছুটতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে এবং জনগণের যে জানমাল সেটি রক্ষার তাগিদে, কারণ আশেপাশে গাড়ি চলছিল, তো সেগুলোর উপর আঘাত হানার পরেই আসলে পুলিশ প্রথমে তাদের ওয়ার্নিং দেয়, পরবর্তীতে টিয়ার সেল নিক্ষেপ করে এবং সবশেষে একেবারেই বাধ্য হয়ে রাবার বুলেট নিক্ষেপ করে। কিছুক্ষণ আগে আপনি সংবাদ সংযোগে বলছিলেন যে বিএনপি হরতালের অজুহাত খোঁজার জন্য হরতাল দিচ্ছে, এরকম কিছু বলেছেন? বিষয়টি আসলে ওভাবে বলিনি। যেমন প্রশ্নটি ছিল যে জামাত বা শিবির কেন এই কাজটি করলো, তো আমাদের কাছে যে তথ্য রয়েছে যে জামাত বা শিবির তারা আরেকটি হরতাল দেওয়ার জন্য অজুহাত খুঁজছিল, তো সেই কারণেই এই কাজটি করেছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত খবর রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি একটু রুহুল কবির রিজভী আহমেদের কাছে যেতে চাই। রুহুল কবির রিজভী আহমেদ, আপনি আশা করি এতক্ষণ আমাদের কথা শুনছিলেন, এবং যেটা বলছেন যে মনিরুল ইসলাম ডিসিডিবি উনি বলছিলেন যে জামাত বা শিবির একটা হরতালের অজুহাত খুঁজছিল এবং তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করে মানে আরেকটা হরতালের মতো পরিস্থিতি তৈরি করেছে। দেখুন, আমি এই ব্যাপারে একটু স্পষ্টভাবেই বলতে চাই যে মনীষ সাহেব এতক্ষণ যেটি বললেন, আমি তাকে একজন যোগ্যতা সম্পন্ন পুলিশ অফিসার হিসেবেই জানি, কিন্তু সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন, যে এখন আমাদের এই দেশে আসলে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। মানে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো বিকশিত হওয়ার কথা, অর্থাৎ জনপ্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, কোনোটাই কিন্তু আর স্থিতি অবস্থায় নেই। যার কারণে পুলিশকে সরকার চাচ্ছে তাদের অঙ্গ সংগঠন হিসেবে ব্যবহার করার জন্য, এবং এই ব্যবহার করতে গিয়ে তার যে নিরপেক্ষতা,
সে নিরপেক্ষতা একেবারেই হারিয়ে ফেলেছে। যে কথাটি এখানে মনির সাহেব বললেন যে শিবির ব্যানার বের করেছে, কোথায় ব্যানার বের করেছে? তাহলে কোনো মিডিয়ার মধ্যে সেটা উঠে আসলো না কেন? তো আমার মনে হয় যে যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে শেখানো বলিগুলোই তারা বলছেন, এবং এটাই সবচেয়ে মারাত্মক হয়ে উঠছে যে সাধারণ মানুষ, ভুক্তভোগী মানুষ, তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে পুলিশের কাছ থেকে আর সাহায্য পাওয়ার কিছু নেই যদি এইরকম অবস্থা যায়। মনিরুল ইসলাম সম্ভবত আমাদের সাথে এখন আর সংযুক্ত। মনিরুল ইসলাম, আপনি যদি আমাদের সাথে সংযুক্ত থেকে থাকেন তাহলে ওনার বক্তব্যের জবাবটা আপনার কাছে চাচ্ছি। আমি আপনার কাছে আমি অবশ্যই আসবো। আমি মনিরুল ইসলামের আপনার বক্তব্যের জবাবটা শুনে আমি আপনার কাছে আবার আসছি। মনিরুল ইসলাম, উনি বলছেন যে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আসলে পুলিশ রাষ্ট্রের কর্মচারী, পুলিশ রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব, আইন কানুন বলে অর্পিত দায়িত্ব, সেইভাবেই আসলে আইনানুগ দায়িত্ব পালন করে। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরের সম্মানিত নাগরিকবৃন্দের জানমাল রক্ষার্থেই আমরা দায়িত্ব পালন করে থাকি, এবং সেই ক্ষেত্রে এগুলো রক্ষা করতে গিয়ে পাশাপাশি আত্মরক্ষা। উনি যেটা বলছেন যে জামাত শিবিরের কোনো ব্যানার দেখা যায়নি, সে প্রসঙ্গে কি বলবেন? আমি আসলে ওনার সাথে, ওনার কথার সাথে আমি তর্ক বিতর্ক না করে ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, এটি আসলে এই শেষের দিকে ছিল। আমরা ওনাদেরকে আগে থেকেই আমরা অনুরোধ করেছিলাম যে তাদের ভিতরে বেশ কিছু ক্যাডার ঢুকে পড়েছে। তো এটি একেবারেই বিনা উস্কানিতে হঠাৎ করেই পুলিশের উপরে অবিরাম ককটেল নিক্ষেপ এবং পাথর ছুটতে শুরু করে, ইট পাটকেল ছুটতে শুরু করে এবং পাশে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপরেই পুলিশ আত্মরক্ষার তাগিদে আসলে যে কাজটি করেছে, অর্থাৎ টিয়ার সেল, এবং পরবর্তীতে রাবার বুলেট ছুটতে বাধ্য হয়েছে, এবং সেটি না করলে হয়তো এই সংঘর্ষ আশেপাশে ছড়িয়ে পড়তো। রুহুল কবির রিজভী আহমেদ, আপনি কথা বলতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম মনির সাহেব আবারও যে কথাটি বললেন বারবার, সেটা আমার মনে হয় যে ওনার যে নিরপেক্ষতার কথা বা পুলিশ প্রশাসনের যে দায়িত্বটুকুর কথা বললেন, সেই দায়িত্বটুকু আমার মনে হয় যথোপযুক্তভাবে তারা পালন করেননি, বরং পালন না করে একটা সরকারের একটা এক্সটেন্ডেড কি বলে সরকারি অঙ্গ সংগঠনের একটা এক্সটেন্ড হিসাবেই তারা কাজ করছে। যে আপনাদের দিকে যদি ইট পাটকেল ছুড়ে থাকে, শিবির যদি ভিতর থেকে তাদের ব্যানার শো করে, তাহলে এতগুলো মিডিয়া, এখন তো অসংখ্য মিডিয়া, 20-25টা মিডিয়া, তাহলে কোথাও জিনিসটা উঠবে না? আরেকটা তো, এটা তো খুব নিশ্চিন্তেই বলা যায় এবং সুস্পষ্টভাবে বলা যায় যে মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ থাকেন, সেই মঞ্চ থেকে নাশকতামূলক কাজ বা পুলিশের উপর আক্রমণাত্মক কাজ হবে কেন? আর আরেকটা ব্যাপার হলো যে আপনাদের গুলিতে, এটা প্রত্যক্ষ সবাই দেখছে, যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তার পিঠে 50টি মানে ছড়রা বুলেট ঢুকে আছে। তাহলে আপনারা দেখান যে আপনাদের কাদের শরীরে বিএনপির পক্ষ থেকে কোনো বুলেট গেছে না কি গেছে, সেটা তো আপনারা দেখাতে পারবেন না। তাহলে আমার মনে হয় যে এটা একটি কল্পকাহিনী আপনারা তৈরি করে এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ওটা করতে পারবেন না। আমি বরাবরই যে কথাটি বলি যে সত্যকে কখনো ঢাকা যায় না, এটা কখনোই সম্ভব না। এটা সরকারের মনোরঞ্জনের জন্য, সরকারের ইচ্ছা পূরণের জন্য পুলিশ বাহিনী ক্ষমতাসীন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আমরা দেখছি। হ্যাঁ, আপনি বলুন, আমাদের সময় খুব কম। আমি আবারও আপনাদের কাছে আসছি। জি, আমি আসছি আপনার কাছে আবারও। জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উনি বলছেন সরকার মনোরঞ্জনের জন্য এই ধরনের কাল্পনিক কাহিনী তৈরি করছে, আপনি কি বলবেন? আমি রুহুল কবির রিজভীর ঘটনা কি তাই? দেখে বলছি, আসলে তো আজকে কি ঘটেছে ওখানে আমি ঘটনাস্থলে ছিলাম না। আমরা আপনাদের মতো টেলিভিশন দেখছি বা খবর পাচ্ছি এরকম, তো এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। বাট আমি এটাই বলবো, একবার উনিও রাজনীতি করেন, আমরা রাজনীতি করি, এই দেশ আমাদের সবার, এবং পুলিশকে বা কাউকে দোষারোপ করে তো কোনো লাভ নেই, কাউকে এক্সটেন্ড পার্ট বলেও লাভ নাই, কারণ ওনারা রাষ্ট্রমধ্যে ছিলেন, তখন আমরা পুলিশের অত্যাচার নির্যাতন দেখেছি, পরবর্তীকালেও দেখেছি। আমরা মনে করি এখন দেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এখন আমাদের কথাবার্তা অত্যন্ত সতর্কভাবে বলা উচিত আমাদের সবারই, এবং এখানে বিএনপি একটা বড় দল এবং স্টেক হোল্ডার। আমরা সবাই মিলে আমরা চাই এই বছরের নির্বাচন হওয়ার কথা, কিভাবে নির্বাচনের পরিবেশটা তৈরি করা যায়, মানুষকে আমি আপনার কাছে আসছি। আমি একটু ব্যারিস্টার নাজমুল হুদার কাছে যেতে চাই। ব্যারিস্টার নাজমুল হুদা, বিরতির সময় আপনি বলছিলেন সবকিছুই ঘটছে নির্বাচনকে ঘিরে, এবং নির্বাচনেরটাই হচ্ছে মূল লক্ষ্য, এবং আপনি সম্প্রতি এক লেখায় বলেছেন যে জামায়াতের শক্তি বৃদ্ধি বিএনপির জন্য অশনি সংকেত। সেটা আমি কোন প্রেক্ষাপটে বলেছি আমার ঠিক খেয়াল হচ্ছে না, তবে আমি মনে করি যে এখানে বিএনপির
যে রাজনীতি, সেই রাজনীতিটা জনগণের কাছে অত্যন্ত স্বচ্ছ, যে তারা একটা লিবারেল একটা পজিশনে থেকে কোনো এক্সট্রিমে না যে তারা রাজনীতি করছে। জামাতের একটা নিজস্ব এজেন্ডা আছে যেটা ইসলাম বেসড, ধর্মভিত্তিক, এবং বিএনপিও একদম ধর্মের বাইরে না। সমস্ত দিক থেকে জামাতের কিছুটা প্রজেকশন প্রয়োজন আছে বিকজ অফ দ্য পাস্ট ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডের কারণে তাদেরকে কারো না কারো আশ্রয় থাকতে হচ্ছে কোনো না কোনো সময়। কোন পার্সপেক্টিভে আপনি বলেছেন যে জামাতের শক্তি বৃদ্ধি, সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। না, পার্সপেক্টিভটা হচ্ছে যে জামাত অ্যাসেন্ডেন্সির দিকে ঝুঁকছে, অর্থাৎ তারা হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটা প্রাইম রোল প্লে করার জন্য তারা তাদের রাজনীতি দিকে তারা এগোচ্ছে, এবং সেখানে তারা সাথী করে নিচ্ছে বিএনপিকে কোনো কোনো সময়। এই যে সহিংস আক্রমণগুলো ঘটলো, এগুলো আপনি কি মনে করেন? না, এগুলো তো কিছুই, আমি তো মনে করি এই সমস্ত কিছু হওয়া মোটেও উচিত না, কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিতে কারা ঘটিয়েছে? এটা কি জামাত শিবির ঘটায়নি? না, সেটা যেখানে আমরা সংবাদপত্র পড়ি দেখি তাতে যতটুকু মনে হচ্ছে যে তাদের এই ফাঁসিকে কেন্দ্র করে কিংবা তাদের বিচারকে কেন্দ্র করে তারা অবশ্যই একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যেখানে তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দ এখন ফাঁসির আতঙ্কে রয়েছে, সেখানে সে শীর্ষ নেতৃত্বকে বাঁচাতে কিংবা যে কোনো একটা পরিস্থিতির সৃষ্টি করে তারা যাতে এর থেকে বেরিয়ে আসতে পারে, এটা তো তাদের স্বাভাবিক একটা রাজনীতি থাকবেই। আমার কথা হচ্ছে যে আজকে যেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের দুই নেত্রীর উপরেই কিন্তু সবচেয়ে বড় দায়িত্বটা এখন বর্তাচ্ছে। আগামীতে যদি নির্বাচনকে আমাদের টার্গেট করতে হয়, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনকে যদি আমাদেরকে আনতে হয়, আমার মনে হয় অবিলম্বে যদি একটা ডায়ালগ জাতীয়ভাবে শুরু করা যায়, সেটাকে কেন্দ্র করে। আমি রিজভী আহমেদ, আপনি প্রথমে ৭১ চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কিন্তু আমরা কিন্তু সবসময় বলে থাকি সব দলমতের মানুষ এখানে আসুক এবং কথা বলুক। আপনি কিন্তু আজকে আপনি বেশি কথা বলতে পেরেছেন এবং আমাদের বাকি দুই গেস্ট কথা বলতে পারেননি। এনিওয়েজ, আমরা সবসময় যে আপনারা সবসময় এখানে আপনাদের আমরা স্বাগত জানাই। অনেকে বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য জামাত শিবির এরকম নৈরাজ্য সৃষ্টি করছে, আপনি কি বলবেন? দেখুন, আজকে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, আমি জানি না, তবে আমি যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যমের নিরপেক্ষতা সম্পর্কে আমরা দেশে এবং বিদেশে অগ্রজ বিদ্বজ্জনদের কাছ থেকে আমরা যা শুনেছি বা দেখি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ৭১-এর যে ভূমিকা রাখার কথা ছিল সেটা রাখতে। আপনারা প্রতিদিনই স্বাগত, কিন্তু ৭১ টেলিভিশন আপনারা প্রত্যেকদিনই আপনারা স্বাগত। সমালোচনা আমরা